জ্যৈষ্ঠের শেষ প্রহর, আষাঢ় আসন্ন। তপধরণীর বুকে আজ মেঘেদের ঘনঘটা। আকাশ জুড়ে নীলাভ কালো মেঘের মায়াবী বিস্তর। নবপ্রভাতের সূচনালগ্ন থেকেই আজ বায়ুপ্রবাহ কিঞ্চিত ঝড়ো। জমিদার বাড়ি সংলগ্ন আর একটা ছোট কুটিরের ন্যায় দালান বিদ্যমান। উঠানের ঠিক পূর্ব পাশে মূল জমিদার বাড়ির ছাদ থেকে তাকালে দালানটির শ্যাওলাধরা আলসিগুলো স্পষ্ট দৃষ্টিগোচর হয়। তৃষা টুইঙ্কেলের সাথে লুকোচুরি খেলতে খেলতে এখানে এসে লুকিয়ে আছে। ও সন্তর্পণে দালানটির ছাদে পা রাখল। ও জানত না আর্য আগে থেকে সেখানে উপস্থিত। আর্য ছাদের এক কোণে দাঁড়িয়ে দূর পাহাড়ের গায়ে মেঘেদের লুকোচুরি দেখছিল। ওর ঋজু দেহাবয়বে আজ এক অস্থির প্রশান্তি। তৃষা ওকে দেখে সামান্য ভড়কায়। ও অগোচরে ওখান থেকে প্রস্থান করতে যাবে, ঠিক সেই মুহূর্তে প্রকৃতির রুদ্ধ দুয়ার যেন আচমকা খুলে গেল। তপ্ত ধরনীর হাহাকার মিটিয়ে ঝমঝমিয়ে নামল কাঙ্ক্ষিত বর্ষণ। অবিরল জলধারায় মুহূর্তেই ভিজে একাকার হলো চারপাশ। তৃষা অপ্রস্তুত হয়ে এদিক ওদিক আশ্রয়ের খোঁজ করতে গিয়ে পিছলে যেতে নিলে আর্য পিছন ঘুরে ক্ষিপ্ততে ওর হাত টেনে ধরল। বৃষ্টির অঝোর ধারায় দুজনের দৃষ্টি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেল। ঝড়ো বাতাসে তৃষার ওড়না আঁচল উঠছে, আর আর্যের শার্ট ভিজে লেপ্টে আছে শরীরে। এক নিবিড় স্তব্ধতায় বৃষ্টির শব্দের মাঝে কেবল দুজনের হৃদস্পন্দনের দ্রিমিকি ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগলো। আর্য বেশ ধমকে সরে পড়ল। হট ননসেন্স! এত ঝড়ো হওয়ার ভিতরে এই ছাদে আসার মানে কি? তৃষা ভেবেছিল ও পড়ে যাবে, সেই ভয়ের রেশ ধরে চোখ খিচে রেখেছিল। হঠাৎ আর্যর স্পর্শে নিশ্চিন্ত হলো ও। তবে পরক্ষণে আর্যর ধমকে ঢোক গিলে ভয়ার্ত কণ্ঠে বলল, মানে আসলে আমি আর টুইঙ্কেল। ওকে কথা শেষ করতে দিল না। আর্য মাঝপথে থামিয়ে বলল, স্টপ তৃষা! এখনবার বলবেন না আপনার বৃষ্টির মাঝখানে হাইড অ্যান্ড সিক খেলছিলেন? তৃষা এবার নিশ্চুপ রইল। কি বলবে ও? সত্যিই তো ওরা লুকোচুরি খেলছিল। ওকে এমন শান্ত থাকতে দেখে আর্য আর কথা বাড়ালো না। এক ঝলক বর্ষা শিখতে ওকে নিরীক্ষণ করেই বলল, বৃষ্টিতে ভিজে যাচ্ছি, সে খেয়াল আছে? তৃষা এবার তাকালো নিচের দিকে। সত্যিই তো বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গিয়েছে ও। তবে সেদিকে লেশমাত্র খেয়াল নেই ওর। আর্য যখন ওকে ভেতরে যাওয়ার তাগাদা দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে ও প্রশ্নাত্মক দৃষ্টি মেলে বলল, আপনি বুঝলেন কি করে এখানে আমি? বৃষ্টির উন্মত্ততা তখন চরমে। আকাশ ভাঙা সেই বাড়ি ধারায় অরণ্য আর পাহাড়ের রেখাগুলো ঝাপসা হয়ে এসেছে। আর্যর বলিষ্ঠ হাতের মুঠোয় তৃষার কবজিটা তখনও বন্দি। তৃষার ওই কৌতূহলী প্রশ্নের পিঠে আর্য মুহূর্তকাল স্তব্ধ হয়ে রইল। ওর নিজের মস্তিষ্কের কোষেও তখন একই প্রশ্নের তোলপাড়। কিভাবে? ও তো বৃষ্টির শব্দের তোড়ে অন্য কোনো শব্দ শুনেনি। তবে তৃষা পা পিছলে যাওয়ার ঠিক আগের মুহূর্তে কেন ওর হাতটা স্বয়ংক্রিয়ভাবে ওদিকেই প্রসারিত হলো? এক অদ্ভুত অতীন্দ্রিয় টান যেন বাতাসের স্পন্দনে তৃষার উপস্থিতি আগেভাগে ওর স্নায়ুতে পৌঁছে দিয়েছিল। আর্যর চোখের মণি দুটো এক লহমায় সংকুচিত হলো। পরক্ষণে সেই বিস্ময়ে ঝেড়ে ফেলে ওর চিরাচরিত বর্মটা পরে নিয়ে গম্ভীর স্বরে বলল, বোঝার জন্য কি খুব বড় রকেট সায়েন্স লাগে? এই পুরো তালুকদার মঞ্জিলে আপনার মতো ক্লামজি আর আনপ্রেডিক্টেবল সেকেন্ড কোনো ক্যারেক্টার নেই। আপনার চলার শব্দে একটা অদ্ভুত ছন্দ আছে। এমনকি আপনার ওই অবাধ্য নিঃশ্বাসের ছন্দেও ক্লামজিনেস মিশে আছে। আই থিঙ্ক ওটাই এনাফ আপনার উপস্থিতি বোঝার জন্য। তৃষা ঠোঁট উল্টিয়ে বিড়বিড়িয়ে বলল, সারাক্ষণ জিপিএস ট্র্যাকারের মতো আমায় নজরে রাখে নাকি এই লোক? আর্যর কর্ণগোচর হলো না তৃষার বিড়বিড় করা কথাগুলো। ও বৃষ্টির হাত থেকে বাঁচতে তৎক্ষণাৎ তৃষাকে নিয়ে পার্শ্ববর্তী চিলেকোঠায় নামতে যায়। ঠিক তখনই তৃষার নজর কাড়ল মূল জমিদার বাড়ির জানালা সেই নিভৃত কোণটা। সেখানে পর্দার আড়ালে মায়া দাঁড়িয়ে আছে। ওর দৃষ্টিতে বিষাক্ত ঈর্ষার এক লেলিহান শিখা, যেন দূর থেকে একজোড়া শকুনের দৃষ্টি বিচ্ছে তাদের দুজনের উপর। তৃষার ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি খেলে গেল। মায়াকে বুঝিয়ে দিতে চাই বৃষ্টি স্নাত মুহূর্তের দখলদারিত্ব আদতে কার। আর্য যেই না এক কদম বাড়ালো, তৃষা হুট করে ওর ভেজা শার্টের হাতাটা খামচে ধরে নিজের আরো কাছে টেনে নিল। আর্য অপ্রস্তুত হয়ে থমকে দাঁড়ালো। ওর কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল সহসা। কি হলো? ভেতরে চলুন, ঠান্ডা লেগে যাবে তো। তৃষা এবার ওর কাজল মাখা চোখের পাতাগুলো বৃষ্টির জলে সিক্ত করে এক মায়াবী আকুতি ফুটিয়ে একদম বাচ্চার মতো মুখ করে বড্ড আদুরে স্বরে বলল, আর একটু থাকি না নো, আপনার কোল্ড প্রবলেম আছে। প্লিজ। দেখুন না আকাশটা আজ কেমন পাগলামো করছে। এই বৃষ্টির ঘ্রাণটা বড্ড নেশা ধরায়। জাস্ট 5 মিনিটস।
আর্য সেই গম্ভীর সত্তাটা তৃষার আকস্মিক আবদারে যেন এক লহমায় বিলুপ্ত হলো। ও কিছু একটা বলতে গিয়েও তৃষার সেই নিষ্পাপ চাহনির সামনে শব্দ খুঁজে পেল না। ও অপলক চেয়ে রইল তৃষার দিকে। এদিকে তৃষা আর চোখে দেখলো মায়ার আগে ফেটে পড়ছে। তৃষা ইচ্ছে করেই আর্যর কাঁধে সামান্য মাথা টেকিয়ে বৃষ্টির অঝরধারা উপভোগ করতে লাগলো। মায়া এক পর্যায়ে অসহ্য বোধ করে জানালার পর্দাটা সজোরে টেনে দিয়ে সেখান থেকে প্রস্থান করলো। বিজয়ীর হাসি হাসলো তৃষা। আর্য কিছুই বুঝতে পারল না, শুধু বিস্মিত দৃষ্টিতে চেয়ে রইল এক হুট করে পরিবর্তিত তৃষার দিকে। মায়ের প্রস্থানের সাথে সাথে তৃষার রোমান্টিক ড্রামার উপর যেন জবনিকা পড়ল। ও চট করে আর্য থেকে কিছুটা দূরত্ব বুঝিয়ে বেশ স্বাভাবিক গলায় বলল, ওকে, ডান। 5 মিনিটস ওভার। এবার চলুন নিচে যাই, আপনার তো আবার ঠান্ডার সমস্যা আছে। আর্য নিজের হাতের ওয়াটারপ্রুফ ঘড়িটার দিকে একবার তাকিয়ে ভ্রু কুচকে বলল, 1 মিনিট 20 সেকেন্ড হয়েছে মাত্র, আপনার 5 মিনিট কি ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরে নাকি? তৃষা একটু অপ্রস্তুত হয়ে হাসলো। আরে ওটা রাউন্ড ফিগার ধরে নিয়েছি, চলুন তো এখন। তৃষা পা বাড়াতে সিঁড়ি দিয়ে হন্ততন্ত হয়ে উপরে উঠে এলো টুইঙ্কেল। বৃষ্টির পানিতে ভিজে ওর লাল ফ্রকটা গায়ের সাথে লেপটে আছে। কপালে লেপটে থাকা ভেজা চুলগুলো নিয়েও চিৎকার করে উঠল, আই গট ইউ বানি। তুমি এখানে পাপার সাথে লুকিয়েছিলে। দিস ইজ চিটিং। তোমরা আমাকে ছাড়াই রেন পার্টি করছো। টুইঙ্কেল কোমরে হাত দিয়ে মুখ ফুলিয়ে দাদুনদের মতো গম্ভীর হয়ে দাঁড়ালো। আর্য নিচু হয়ে ওকে কোলে তুলে নিতে চাইলেও ও সরে গিয়ে বলল, নো বাবা, আমি তোমার ওপর খুব রাগ করেছি। তুমি বানিকে একাই ভিজিয়ে দিচ্ছ, আর আমাকে ডাকুনি কেন? তৃষা খিলখিল করে হেসে উঠে পেছন থেকে টুইঙ্কেলকে জাপটে ধরল। ওর নরম গালে একটা শব্দ করে চুমুখে আদুরে গলায় বলল, ওরে আমার কিউটি পাই, রাগ করা তো শোনা। আমরা তো জাস্ট তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওয়েট করছিলাম। এই দেখো, এবার আমরা 3জন মিলে একসাথে বেচবো, ডিল? টুইঙ্কেলের রাগ এক নিমিষে এই গোলে পানি হয়ে গেল। হাততালি দিয়ে লাফিয়ে উঠে আর্যর হাত টেনে ধরে বলল, পাপা জলদি এসো, আমরা এই দুষ্টু রেইন ওয়াটারের সাথে ফাইট করব। বানি চলো আমরা গোল হয়ে ঘুরি। তৃষা টুইঙ্কেল বৃষ্টির ধারায় গোল হয়ে ঘুরতে শুরু করল। আর্য একপাশে দাঁড়িয়ে পকেটে হাত দিয়ে অপলক চেয়ে রইল ওদের দিকে। তৃষার হাসির শব্দ আর টুইঙ্কেলের মিষ্টি কথার কলকাকলি মিলেমিশে বৃষ্টি স্নাত প্রভাতটা এক জান্নাতি পরশ বলিয়ে দিল যেন। মিনিট 10 মতো এভাবেই ভিজল ওরা। তৃষা কালক্ষেপণ না করে টুইঙ্কেলকে বাথরুমে নিয়ে শাওয়ারে কুসুম গরম পানিতে ভালো করে গোসল করিয়ে দিল, যাতে পাহাড়ি হিমেল হাওয়ায় ওর সর্দি না বসে। ফ্রেশ হয়ে লাল উলের তোয়ালেতে মাথা মুছতে মুছতে টুইঙ্কেল যখন বিছানায় লুটোপুটি খাচ্ছে, তৃষা দ্রুত নিজের ভিজে কাপড় বদলে একটা আরামদায়ক সালোয়ার কামিজ পরার উদ্দেশ্যে কমন বাথরুমের দিকে পা বাড়ালো। ওদিকে আর্য নিজের ভেজা শার্ট ত্যাগ করে দ্রুত শাওয়ার সেরে বেরিয়ে এলো। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে আর্য আর চোখে দেখলো ঘর জুড়ে এখন বৃষ্টির সোদা গন্ধ আর একরাশ পারিবারিক প্রশান্তির চাদর বিছিয়ে দিয়েছে। ওকে বের হতে দেখে টুইঙ্কেল গুটি গুটি পায়ে ওর দিকে এগিয়ে এসে বলল, পাপা। আর্য ঘুরে দাঁড়িয়ে এক চিলতে হাসলো। হাঁটু গেড়ে টুইঙ্কেলের উচ্চতায় বসে ওর ভেজা নাকটা আলতো করে টিপে দিয়ে বলল, ইয়েস প্রিন্সেস। আমরা পাহাড় দেখতে যাব না? যাবো তো মাম্মা। কবে? তুমি কবে যেতে চাও প্রিন্সেস? আর্যর এহেন প্রশ্নের জবাবে খানিকক্ষণ চুপ থেকে টুইঙ্কেল তাদেরকে আর্য ফের শুধায়, টেল মি মাম্মা, তুমি কবে যেতে চাও? টুইঙ্কেল এবার ঘুরে ফিরে তৃষাকে খুঁজে না পেয়ে নীলাভ মায়াবী দৃষ্টি আর্যর দিকে মেলে আদুরে কণ্ঠে বলল, কবে যেতে চাই? আমি জানি না কবে যেতে চাই। মেয়ের এমন কথায় ফিক করে হেসে দিল আর্য। তবে বানি যখন বলবে তখন যেতে চাই। তুমি নিয়ে যাবে তো পাপা? অফকোর্স মাম্মা। টুইঙ্কেল আর্যর থেকে মন মতো জবাব পেয়ে গলা জড়িয়ে ওর মুখে ছোট্ট একটা চুমু দিয়ে বলল, ইউ আর দ্য বেস্ট পাপা, লাভ ইউ। আর্য মুচকি হেসে মেয়ের নরম চোয়ালে চুমু দিয়ে বলল, লাভ ইউ টু মাম্মা। বাবা মেয়ের খুনসুটি যখন চরম, ঠিক এই সময় কক্ষে প্রবেশ করলো তৃষা। ও কিঞ্চিত সরু নেত্রে ওদের নিরীক্ষণ করছে, কিছু বলার ঠিক পূর্ব মুহূর্তে কক্ষে কড়া নাড়ল সালমা। ভাজান, ভাবিকে আর আপনাকে দাদিমার নিচে খেতে ডাকছেন। আর্য এক ঝলক দরজার দিকে তাকিয়ে দেখলো তৃষাও দাঁড়িয়ে আছে ওখানে। ও কিছু বলার আগেই তৃষা সালমাকে বলল, তুমি যাও, আমরা আসছি। সালমার সম্মতিসূচক মাথা নাড়িয়ে প্রস্থান করতে তৃষা আর্য টুইঙ্কেলের উদ্দেশ্যে বলল, চলুন, খেতে ডাকছে তো। আর্য টুইঙ্কেলকে কোলে তুলে বাইরের উদ্দেশ্যে পা বাড়াতে বাড়াতে বলল, চলুন।
ডাইনিংয়ের পরিবেশ জমজমাট। সেগুন কাঠের বিশাল টেবিলের উপর ধোয়া ওঠা ভুনা খিচুড়ি, ইলিশ মাছ ভাজা আর বেগুনির সুবাসে অন্দরমহল মম করছে। বৃষ্টির দিনে এমন ভোজের ঘ্রাণে সবার ক্ষুধায় যেন দ্বিগুণ হয়ে গেছে। তৃষা আর আর্য যখনই টুইঙ্কেলকে নিয়ে ডাইনিংয়ে প্রবেশ করলো, তখন সবার দৃষ্টি একযোগে তাদের উপর নিবদ্ধ হলো। মায়া আগে থেকে এক কোণে বসে প্লেটে চামচ দিয়ে শব্দ করছিল। ওর দৃষ্টি তৃষার ভেজা চুলের উপর গিয়ে স্থির হলো। আঞ্জুমান বেগম চশমার উপর দিয়ে একবার আর্য আরেকবার তৃষাকে পরখ করে নিয়ে কৌতুক ভরা স্বরে বললেন, বলি জামাই আমার দেখছি ভালোই রোমান্টিক হয়েছে, বউকে নিয়ে সকাল সকাল বৃষ্টিতে ভিজছে, আবার একসাথে খেতে আসা হচ্ছে বাবা। নানির কথায় আর্য হেলদোল না দেখালো, খানিক লাজুক হাসলো। তৃষা টুইঙ্কেল পাশ থেকে ফোড়ন কেটে বলল, জানো বড় মামাই, পাপা আর বানি তো আমাকে ছাড়াই ভিজছিল, পরে আমি গিয়ে ওদের ধরেছি। আঞ্জুমান বেগম টুইঙ্কেলকে পাশে এনে নিজের কোলের উপর বসিয়ে বললেন, দেখেছো কাণ্ড, তোমাকেও নেয়নি। টুইঙ্কেল নিষ্পাপ চেহারায় মাথা দুপাশে নাড়িয়ে বলল, না তো। ওনাদের এমন কাণ্ডে উপস্থিত সকলে কিছুটা শব্দ করে হেসে উঠল। আর এতেই লাজুক তৃষা কুণ্ঠিত লাজুকলতার ন্যায় গুটিয়ে পড়ল। ওদিকে সবকিছু বড্ড ন্যাকামি ঠেকছে মায়ের কাছে। ইচ্ছা করছে সামনে থেকে প্লেটটা তৃষার মাথায় ছুঁড়ে মারতে, তবুও দাঁতে দাঁত চেপে সমস্ত রাগ নিবারণের ব্যর্থ চেষ্টা চালালো মায়া। ভুনা খিচুড়ি আর ইলিশ ভাজার স্বাদে সবাই যখন মগ্ন, ডাইনিং টেবিলের আমেজ তখন বেশ তুঙ্গে। তৃষা একমনে খিচুড়ির সাথে মরিচে মেখে নিচ্ছিল। ঝাল আর লেবুর সুবাসে ওর জিভে রীতিমতো পানি চলে এসেছে। কিন্তু হুট করে এক লোকমা মুখে দিতেই বিপত্তি ঘটল। অতিরিক্ত ঝাল আর শুকনো মরিচের একটা টুকরো গলায় আটকে গিয়ে তৃষার দম বন্ধ হওয়ার উপক্রম হলো। তৃষা আচমকায় কাশতে শুরু করলো। ফর্সা মুখটা মুহূর্তেই রক্তিম বর্ণ ধারণ করে নেত্রকার্নিশ বেয়ে গড়িয়ে পড়লো এক ফোঁটা নোনা। টেবিলের সবাই থমকে গেল। আর্য সবকিছু একপাশে সরিয়ে বিদ্যুৎ বেগে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ও এক মুহূর্ত দেরি না করে পাশের জগ থেকে গ্লাসে পানি ঢেলে তৃষার ওষ্ঠা ধরে ধরল। তৃষা, শান্ত হন। এই তো, পানিটা খান কুইক। আর্যর কণ্ঠে তখন এক অদ্ভুত উদ্বেগ মিশ্রিত অস্থিরতা। ও এক হাতে গ্লাস ধরে অন্য হাতে তৃষার পিঠে পরম মমতায় হাত বুলিয়ে দিতে লাগলো। তৃষা কাশতে কাশতে আর্যর শার্টের হাতাটা খামচে ধরল। আর্য নিচু স্বরে অনেকটা ফিসফিস করে ওর কানের কাছে বলল, ঠিক আছেন? আরে ওকে, একটু বড় করে শ্বাস নিন। তৃষা পানি খেয়ে কিছুটা ধাতস্থ হতেই আর্যর চোখের জল নিজের আঙ্গুল দিয়ে মুছে দিল। ডাইনিংয়ের সবাই অবাক হয়ে দেখলো আর্যর এই কেয়ারিং সত্তাটাকে। মায়ের কাছে মনে হলো এই দৃশ্যটা ওর কলিজায় ফুটন্ত তেল ঢেলে দিচ্ছে। আর্যর ওই স্পর্শ, ওর চোখের সেই গভীর চিন্তা সবই যেন তৃষার জন্যে বরাদ্দ। মায়া সজোরে চামচটা প্লেটে ফেলে দিয়ে চেয়ার টেনে উঠে দাঁড়ালো। ওর চোখ দুটো তখন রাগে রিরি করছে। কারো দিকে না তাকিয়ে কর্কশ স্বরে বলল, আমার খিদে নেই, আমি আসছি। মায়া হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে আঞ্জুমান বিবি মুচকি হাসলেন। আর্য তখনও তৃষার দিকে ঝুঁকে ভ্রু কুচকে জিজ্ঞাসা করছে, এখন কেমন লাগছে? বেশি ঝাল খাওয়ার কি দরকার ছিল আপনার? তৃষা আর্যর দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে ওকে নিশ্চিন্ত করে বলল, আম ফাইন। আর্য যেন এক মুহূর্তের জন্য দুশ্চিন্তার রাজ্য থেকে বেরিয়ে আসলো। কোচকানো ভ্রু যুগল শিথিল হলো সহসা। বেলা চড়াও হতে এই সকালের বসন সিক্ত স্নিগ্ধ আবহাওয়া বিদায় নিয়ে মেঘমুক্ত আকাশের মধ্যাহ্নে সূর্য যেন রুদ্রমূর্তি ধারণ করেছে। তপ্ত রোদে ভিজে থাকা ঘাস আর লতাপাতা থেকে এক প্রকার ভ্যাপসা গরম বাষ্প হয়ে উঠছে। তবে বাইরের এই উত্তাপ তালুকদার মঞ্জিলের ভেতরের উৎসবমুখর আমেজকে বিন্দুমাত্র দমাতে পারেনি। শাহরিয়ার আর অহনার বিবাহ লগ্ন যত ঘনিয়ে আসছে, তালুকদার মঞ্জিলের প্রতিটি কোণে চঞ্চলতা যেন ততটাই ডালপালা মেলছে। বাড়ির সদর দরজায় এক নতুন শোরগোল। সুনামগঞ্জ থেকে সপরিবারে এসে পৌঁছেছেন ছোট খালা গুলশানারা, তার সাথে স্বামী রহমান সাহেব আর দুই পুত্র সৌরভ ও সৌভিক। সৌরভ এখন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের ছাত্র, আর সৌভিক একই বিশ্ববিদ্যালয়ে সদ্য পদার্পণ করেছে, অর্থাৎ প্রথম বর্ষের ছাত্র। গেট দিয়ে গাড়ির বহর প্রবেশ করতেই সকলে এক প্রকার ছুটে গিয়েছে। জাহানারা বেগম আর ওনার মেজ বোন শাহনারা বেগম ছুটে এলেন। গুলশানারা বেগম তৎক্ষণাৎ গাড়ি থেকে নামলেন। অপর দুই বোনকে দেখে বহুদিন পর তিন বোনের দেখা হতে একে অন্যকে জড়িয়ে ধরলেন তারা। জাহানারা বেগম বললেন, এত দেরি করে এলি কেন? সাহা আর আমি তো সেই কবে এসেছি। আরে আপা, তোর দুই ভাগ্নিরই একসাথে পরীক্ষার ডেট পড়েছিল, এজন্যই। ভেতর থেকে বাড়ির কর্ত্রীরা এগিয়ে এলেন। সায়রা বেগম খানিক মুখ বাঁকিয়ে মজা করে বললেন, দেখেছো কাণ্ড, বোনদের খবর ঠিকই আছে, কিন্তু আমাদের কথা কি কারো মনে আছে নাকি? গুলশানারা বেগম এবার হেসে ওনাদের উদ্দেশ্যে বললেন, আরে না না ভাবি, তা কেন? পাশ থেকে ফোরন কাটলো আসমা বেগম। বুঝি বুঝি, সব বুঝি, তাই তো আমাদের সাথে কথা না বলে সেই বোনদের নিয়ে মাতামাতি শুরু করেছেন। আরে ওরা আগে এসেছিল তো,
আচ্ছা আসো, এবার তোমরা আসো দেখি। গুলশানারা বেগম ও বোনদের পাশে সরিয়ে ভাবিতে জড়িয়ে বললেন। নাও, এবার হয়েছে? তিন রমণী হেসে বললেন। হ্যাঁ। রহমান সাহেব ততক্ষণে শালা আর বাড়ির জামাইদের সঙ্গে কথা বলতে বলতে ভেতরে প্রবেশ করছেন। পেছন থেকে সৌরভ আর সৌভিক সকলকে সালাম দিয়ে ভেতরে যাওয়ার পথ খুঁজছে। মায়া, অহনা, শাহরিয়ার আর আর্য ব্যতীত বাড়ির নবীন প্রাণগুলো সবাই উপস্থিত এখানে। তারা সকলে ব্যস্ত কুশল বিনিময়। তৃষা এক কোণে দাঁড়িয়ে এই মিলন মেলার স্নিগ্ধতা দেখছিল। ওর হাত শক্ত করে ধরে টুইঙ্কেল নীলাভ চোখে ড্যাব ড্যাব করে নবাগতদের দেখছে। কৌতূহল দমাতে বা পেরেও তৃষার দিকে চেয়ে ওর বাচ্চা কণ্ঠে বলল, এনারা কারা বানি? এনারা তোমার আরেকটা দাদিয়া আর দিদুন। আরেকটা দাদিয়া দাদুন? আমার কতগুলো দাদিয়া দাদুন বানি? তৃষা টুইঙ্কেলের নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে হেসে বলল। অনেকগুলো সুইচার। হঠাৎ জাহানারা বেগমের নজরে পড়ল তৃষার দিকে। তিনি একগাল হেসে তৃষাকে ইশারায় কাছে ডাকলেন। তৃষা টুইঙ্কেলের হাত ধরে ধীর পায়ে এগিয়ে আসতে জাহানারা বেগম তৃষাকে নিজের বাহু ডোরে পরম যত্নে টেনে এনে গুলশানার বেগমের উদ্দেশ্যে বললেন, এই দেখ গুলু, আমার মেয়ে। অতঃপর উনি তৃষার দিকে তাকিয়ে কিঞ্চিত মাতৃসুলভ শাসনের সুরে বললেন, তুই এতক্ষণ কোথায় ছিলি? ওই তো ওখানে দাঁড়িয়েছিলাম মা। কেন ওখানে দাঁড়িয়েছিলি কেন? আসলে তোমরা কথা বলছিলে তো তাই। পাগলি মেয়ে আমার। নে পরিচয় কর, এটা আমার ছোট বোন, মানে তোর ছোট খালামণি। তৃষা গুলশানারা বেগমের দিকে ফিরে সালাম দিল। গুলশানারা হাসি মুখে সালামে জবাব দিলেন। তিনি ভালোভাবে তৃষাকে চেনেন, কারণ ওই যে বোন সারাদিন ফোন দিয়ে তৃষার কথাই গল্প করে তার সামনে। অতঃপর তার দৃষ্টি কাড়ল পাশে দাঁড়ানো টুইঙ্কেল। তিনি টুইঙ্কেলকে কোলে তুলে নিয়ে ওর গোল গালে একটা চুমু খেয়ে বললেন, ওমা, এই তো আমাদের সেই গুড়িয়া। কি নাম গো তোমার? টুইঙ্কেল ওর ড্যাব ড্যাব করা নীলাভ চোখ দুটো মেলে বেশ বিজ্ঞের মতো বলল, আমি টুইঙ্কেল, আর তুমি তো আমার নতুন দাদিয়া, তাই না? হ্যাঁ তো, কিন্তু সেটা তোমাকে কে বলেছে সোনা? বানি বলেছে। টুইঙ্কেলের বাণী সম্বোধনে গুলশানারা বেগম অবাক হয়ে তৃষার দিকে তাকালেন। জাহানারা বেগম হেসে বললেন, ও তৃষাকে বানি বলে ডাকে গুলু, ওদের মা মেয়ের বন্ধুত্বই আলাদা। গুলশানারা বেগম হাসতে হাসতে টুইঙ্কেলকে আরো জাপটে ধরলেন। হ্যাঁ দাদু ভাই, আমি তোমার ছোট দাদিয়া। আর তোমার ওই বাণী তো দেখছি আসমানের হুর। আমার আর্যের কপালটা সত্যিই ভালো। তৃষা লজ্জায় মাথা নিচু করে হাসল। অতঃপর ভিতরে প্রবেশ করলো সকলে। সকলের উপস্থিতিতে ড্রয়িং রুমে হাসি গল্পের পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই ওপরতলার বারান্দা থেকে ভেসে এলো আর্য সেই গম্ভীর ভরাট কণ্ঠস্বর। তৃষা, আর ইউ হেয়ার? এখন একবার উপরে আসুন, কুইক। নিচতলা সেই গমগমে আড্ডা এক মুহূর্তের জন্য স্তিমিত হয়ে এলো। সবার কৌতূহলী আর দুষ্টুমি ভরা দৃষ্টি একযোগে গিয়ে নিবদ্ধ হলো তৃষার উপর। তৃষা তখন মাত্র চা হাতে নিতে যাচ্ছিল। আর্যর এমন অসময়ে তলব কর্ণগোচর হতে ওর হাতের কাপটা কিঞ্চিত কেঁপে উঠল। বড্ড অপ্রস্তুত হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। গুলশানারা বেগম চশমার উপর দিয়ে তৃষার লাল হয়ে যাওয়া মুখটা পরক করে নিয়ে ফিক করে হেসে দিলেন। তিনি জাহানারা বেগমের দিকে তাকিয়ে রসিকতার সুরে বললেন, ওরে আপা, তোর ছেলে তো দেখছি ভালোই বউ পাগল। আমরা এলাম, ছেলে একবার নিচে নেমে খালামণিকে সালাম দেওয়ার সময় পেল না, অথচ বউ চোখের আড়াল হতেই ওনার হাঁক ডাক গেল। বাবা! জাহানারা বেগমও ছেলের কাণ্ডে মনে মনে বেশ মজা পাচ্ছিলেন। আর তৃষা তো লজ্জায় যেন মাটির সাথে মিশে যাচ্ছিল। ও আমতা আমতা করে বলল, না মানে খালামণি, আসলে মেবি উনি কিছু খুঁজে পাচ্ছেন না। গুলশানারা বেগম চায়ের কাপে চুমুক দিতে দিতে কৌতুক ভরা কণ্ঠে বললেন, বুঝি বাপু, চুলগুলো তো আর বাতাসে পাকেনি। স্বামীর একটু একটু প্রেম আমরাও পেয়েছি। ঠিক সেই মুহূর্তে উপর থেকে আবারও আর্যের ডাক ভেসে এলো, এবার একটু বেশি অধৈর্য গলায়। তৃষা, হারি আপ, জলদি আসুন। তাবান্না পাশ থেকে চোখ টিপে ফিস ফিস করে বলল, যাও ভাবি, জলদি যাও, না হইলে ভাইয়া হয়তো এবার মাইক হাতে নিয়ে পুরো পাড়া জানিয়ে দিবে যে ওনার তৃষাকে এখনই দরকার। মায়া তখন এক কোণে সোফায় বসে নখ খুঁটছিল। আর্যের এই ব্যাকুলতা তৃষার জন্য সবারই আদিক্ষেতর কলিজায় যেন অ্যাসিড ঢেলে দিচ্ছিল। ও দাঁতে দাঁত চেপে বিড়বিড়িয়ে বলল, ন্যাকামির আর জায়গা পায় না, যত ডাকছে তত ঢং বাড়ছে। কেন গেলেই তো হয় ঢং যত।
মায়ার হিংসুক ও খিজুগোল ঈর্ষায় রক্তাভ বর্ণ ধারণের জোগাড়। মুখ বাঁকিয়ে অন্যদিকে দৃষ্টি নিবদ্ধ করলো। ঠিক তখনই আঞ্জুমান বিবি লাঠি ঠুকে বললেন। তৃষা আর এক মুহূর্ত দেরি না করে সবার হাসাহাসির মাঝখান দিয়ে মাথা নিচু করে সিঁড়ির দিকে দৌড়ে পালালো। ওর নিজের বুকের ভেতরটাও তখন অবাধ্য ছন্দে প্রকম্পিত হচ্ছে। ধীরে ধীরে তৃষা কক্ষের সম্মুখে এসে উপনীত হলো। ওর বুকের ভেতরটা যেন এক অবাধ্য দুরু দুরু মাদল বাজছে। নিচতলায় সেই হাসি গল্পর মুরব্বীদের রসালাপের রেশ তখন ওর কানে বাজছে, যা ওর গাল দুটোকে লজ্জায় রক্তিম আভায় রাঙিয়ে দিয়েছে। ও ললাটে জমে থাকা বিন্দু বিন্দু ঘামটুকু মোড়নার আঁচলে মুছে নিয়ে কম্পিত হস্তে দরজার অর্গলে মৃদু চাপ দিল। ভেজানো দরজাটা সামান্য শব্দ করে উন্মুক্ত হতে তৃষা ভেতরে প্রবেশ করলো। মধ্যাহ্নের খররোদে তপ্ত হলেও জানালার ভারী পর্দার আড়ালে এক স্নিগ্ধ ছায়াচ্ছন্ন গাম্ভীর্য ধারণ করে আছে। আর্য তখন ড্রেসিং টেবিলের সামনের ড্রয়ারগুলো হন্যে হয়ে খুঁজছিল। ওর ললাটে বিরক্তি, সূক্ষ্ম রেখা আর শার্টের হাতাগুলো গোটানো বড্ড অস্থির লাগছে ওকে। তৃষা ওর এই ব্যতিব্যস্ত মূর্তি দেখে দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে কিঞ্চিত হাঁপাতে হাঁপাতে বলল, ডাকছিলেন কেন? আর্য ঝট করে ঘুরে দাঁড়ালো। তৃষার ওই লাল হয়ে যাওয়া মুখ আর কিঞ্চিত অবিন্যস্ত কেশগুচ্ছ দেখে ওর চোখের মণি দুটো মুহূর্তকাল স্থির হলো। পরক্ষণে গম্ভীর স্বরে বলল, আপনি আমার ল্যাপটপ ব্যাগের সাইড পকেটে রাখা সেই ব্লু ফাইলটা কোথায় রেখেছেন? আমার আধা ঘন্টার মধ্যে মিটিং আছে, আর আমি ওটা পুরো ঘর খুঁজে হদিশ পাচ্ছি না। তৃষা এবার এক পা এগিয়ে এসে কোমরে হাত দিয়ে বেশ ঝাঁঝালো গলায় বলল, ফাইল? শুধু একটা ফাইলের জন্য আপনি এভাবে পুরো তালুকদার মঞ্জিল মাথায় তুললেন? আমি তো ভেবেছি বুঝি কোনো ইমার্জেন্সি হয়েছে। ফাইলটা তো আমি আলমারির উপরের তাকে গুছিয়ে রেখেছি, যেন টুইঙ্কেল ওটাতে কোনো ড্রয়িং কম্পিটিশন শুরু না করে দেয়। বলে ও খানিক এগিয়ে গিয়ে আলমারির উপরের তাক থেকে নীল ফাইলটা নামিয়ে আর্যর দিকে বাড়িয়ে দিল। ওর চোখে মুখে তখন রাজ্যের বিরক্তি। আর্য ফাইলটা ছো মেরে নিয়ে ড্রেসিং টেবিলের উপর রাখলো, তবে ওর চোয়ালে শক্ত ভাবটা এখনো অনড়। তৃষা ফাইলটা দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু আর্যর কণ্ঠস্বর ওকে থামিয়ে দিল। 1 মিনিট, ফাইলটা ওখানে রাখার আগে একবারও কি আমাকে ইনফর্ম করা উচিত ছিল না? তৃষা ঘুরে দাঁড়িয়ে ভ্রু কুচকে বলল, ইনফর্ম করার সুযোগ দিয়েছিলেন? মানে? নাথিং। আর্য এবার ফাইল থেকে মুখ তুলে সরাসরি তৃষার দিকে চাইলো। নাথিং কথাটা সচরাচর নিজেই বলে, আজ তৃষার মুখে শুনে কিঞ্চিত বিস্মিত ও। তৃষা আর কিছু না বলে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতে আর্য পেছন থেকে খুব নিচু স্বরে ডাকলো, তৃষা। তৃষা থামলো। আর্য ওর দিকে না তাকিয়ে ফাইলটা খুলতে খুলতে বলল, চুলগুলো বেঁধে নিন। আপনার অবিন্যস্ত চুলগুলো দৃষ্টিসীমায় বিভ্রমের সৃষ্টি করে আমার। মানে? নাথিং। এই আপনি তো নাথিং নাথিং করেন কেন? আপনি নিজেও একটু আগে করেছিলেন। আমি তো এমনিই বলেছিলাম, বাট আপনি সব সময় বলেন। বাই দ্য ওয়ে, আপনি আর কিছু বলবেন? হ্যাঁ। কি? নাথিং। আর্য ওর এমন কাণ্ডে তৃষা বেরিয়ে যেতে যেতে মনে মনে বিড়বিড় করলো, খাইস্টা উদ্দিন কোথাকার, প্রশংসা করার মুরুদ নেই, শুধু নাথিং নাথিং করা। আরে আরে কি করছো? ছাড়ো তো, কেউ দেখে ফেলবে তো, কি ভাববে? শাহরিয়ার ওর কথা কানেই তুলল না, বরং এক ঝটকায় দরজাটা আটকে দিয়ে অহনাকে দেয়ালের সাথে চেপে ধরে ঠোঁটের কোণে মুচকি হাসি ঝুলিয়ে বলল, যা ভাবার ভাবুক, নিজের হবু বউকে নিজের ঘরে এনেছি, তাতে কার কি? নিচে সবাই ব্যস্ত, আর আমার ব্যস্ততা এখন শুধু তোমাকে নিয়ে। অহনা লজ্জায় লাল হয়ে শাহরিয়ারের শার্টের বোতাম নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। মূলত নিচে যাওয়ার জন্য অন্তদন্ত হয়ে করিডোর দিয়ে যাচ্ছিল। ঠিক শাহরিয়ারের ঘরের পাশ কাটানোর সময় একজোড়া শক্ত হাত হ্যাঁচকা টানে ওকে ঘরের ভেতরে নিয়ে এলো। অহনা আর্তনাদ করতে গিয়েও থমকে গেল শাহরিয়ারের দুষ্টুমি ভরা চাহনি দেখে। ভাবতে ভাবতেই ও ফিস ফিস করে বলল, আরে বাবা, বিয়ে তো সামনেই, তখন তো সারা জীবন দেখবে। এখন ছাড়ো তো, আম্মু ডাকবে এখনই। শাহরিয়ার ওর কপালে আলতো করে মাথা ঠেকিয়ে ফিসফিসিয়ে বলল, অপেক্ষার প্রহর এত দীর্ঘ হয় কেন? শাহরিয়ারের সান্নিধ্য অনুভূত হতে শুকনো ঢোক গেল অহনা। অতঃপর হুট করে কিঞ্চিত চিৎকার করে বলল, আম্মু। অহনার আকস্মিক এমন চিৎকারে ঘাবড়ে গেল শাহরিয়ার। দরজার দিকে তাকিয়ে বলল, কই কই কাকে? এদিকে শাহরিয়ারের হাত থেকে মুক্তি পেতে অহনা দ্রুত পদক্ষেপে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমের উদ্দেশ্যে দৌড় দিতে দিতে বলল, খুঁজতে থাকো। শাহরিয়ার বুঝলো প্রিয়তমার দুষ্টুমি। অহনার যাওয়ার পানে মাথা চুলকে হাসলো। সন্ধ্যা গাঢ় হয়ে অন্ধকারাচ্ছন্ন রাত্রি ঘনীভূত। আকাশের এক কোণে কাস্তে চাঁদ উকি দিচ্ছে, আর নিচে এক ঝাঁক নবীন প্রাণের কলকাকলিতে স্তব্ধ প্রহরগুলো মুখর হয়ে উঠেছে। তালুকদার মঞ্জিলের বিশাল ছাদটি আজ এক নক্ষত্র খচিত মায়াবী আরণ্যকে পরিণত হয়েছে।
কার্নিশ ঘেঁষে লাগানো সারিবদ্ধ পুষ্পবৃক্ষ সান্ধ্য পবনের হিল্লোলে দুলছে, ছড়াচ্ছে রজনীগন্ধার উগ্র সুবাস। শাহরিয়ার, অহনা, মায়া, রাইসা, রায়া, তিথি, তামান্না, এমনকি যমজ ভাতৃদ্বয় রাদীপ ও রিক্ত সবাই মিলে বৃত্তাকারে কার্পেটের উপর বসেছে। মাঝখানে একটা কাচের বোতল রাখা, যা আবর্তিত হওয়ার প্রতীক্ষায়। শুরু হয়েছে রোমাঞ্চকর ট্রুথ অর ডেয়ার খেলা। বোতলের অগ্রভাগ যার দিকে স্থির হচ্ছে তাকে ঘিরে ধরছে সহস্র বিদ্রুপ আর কৌতূহলী প্রশ্নের বাণ। হাসির লহরী আর তালি বাজানোর শব্দে আকাশ বাতাস প্রকম্পিত। তৃষাও সামিল হয়েছে ওদের উচ্ছ্বাসে। আর ওর কোলে মাথা রেখে টুইঙ্কেল তখন আধো ঘুমে আচ্ছন্ন। তবে এই ঝলমলে আমেজের মাঝে কেবল একখানা রিজু ছায়ার অনুপস্থিতি বড্ড প্রকট। আর্য নেই সেখানে। তার সেই গাম্ভীর্যময় নীরব উপস্থিতি ছাড়াই আসরটি জমে উঠল। তৃষার অগোচরে ওর চোখ দুটি বারবার সিঁড়ির দরজার দিকে ধাবিত হচ্ছিল। আড্ডার কলকাকলি আর হাসির রোল যখন তুঙ্গে, ঠিক তখনই সৌরভ বোতলটা সজোরে ঘুরিয়ে দিল। মার্বেল পাথরের উপর কাচের বোতলটা ঘর ঘর শব্দে বনবন করে ঘুরতে লাগলো। সবার উৎকণ্ঠা ভরা দৃষ্টি তখন ওই বোতলে সরু মুখের দিকে। গতিমন্থর হতে হতে একসময় বোতলটা কাপা কাপা ছন্দে স্থির হলো একদম তৃষার হাঁটু বরাবর। এক মুহূর্তে নিস্তব্ধতা, আর তারপরেই রাইসা আর রায়া সমস্বরে চিৎকার করে উঠল, পেয়েছি, এবার আমাদের নতুন ভাবিমণি জালে আটকা পড়েছে। তৃষা অপ্রস্তুত হয়ে হাসল। ওর কোলে ঘুমন্ত টুইঙ্কেল একটু নড়ে চড়ে বসতে ও সাবধানে ওকে সামলে নিল। রাইসা একদম তৃষার গা ঘেঁষে বসে চোখ টিপে বলল, কি ভাবিমণি, ট্রুথ নাকি ডেয়ার? জলদি পালো, পালানোর পথ কিন্তু বন্ধ। তৃষা মনে মনে একটু ঘাবড়ে গেল। রাইসার রায়া যে পরিমাণ দুষ্টু, তাতে ডেয়ার নিলে নির্ঘাত ওকে দিয়ে ছাদের কার্নিশে দাঁড়িয়ে চিৎকার করে আর্যর নাম ডাকাবে, অথবা এমন কোনো উদ্ভট কাজ দেবে যা ওর পক্ষে অসম্ভব। সে অনেক ভেবেচিন্তে একটা নিরাপদ আশ্রয় খুঁজলো। একটু আমতামতা করে বলল, আমি ট্রুথই নিচ্ছি। ডেয়ার কমপ্লিট করার মতো এনার্জি এখন তো নেই আপাতত। বোতলের চারিপাশে ঘিরে বসা এক ঝাঁক নবীন প্রাণে এবার সমস্বরে বলে উঠল, না না, ট্রুথ মানে তো মনের সব গোপন কথা ফাঁস করতে হবে। রাজি তো? তৃষা শুকনো ঢোক গিলে সায় দিল। অহনা পাশ থেকে মুচকি হেসে বলল, তৃষা, সাবধানে থেকো। রাইসার ডিকশনারিতে ট্রুথ মানে কিন্তু সিবিআরে জেরা। রাইসা এবার বেশ আয়েশ করে বসলো, চোখে মুখে দুষ্টুমির ঝিলিক। তৃষার একদম চোখের দিকে তাকিয়ে গম্ভীর হওয়ার ভান করে জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাবিমণি, তোমার ট্রুথ কোশ্চেন হলো, লাইফে এমন একটা কাজের কথা বলো যেটা তুমি সজ্ঞানই করেছো, ইভেন তোমাকে কেউ কখনো জোর করেনি, ওটা নিয়ে তুমি স্বেচ্ছাতেই করেছো, বাট বলতে গেলে কুণ্ঠিত বোধ হয়। রাইসার প্রশ্নের মুখে তৃষা খানিকক্ষণ থমকে গেল। ছাদের উপর হালকা ঝিরঝিরে বাতাস বইছে, আর সবার কৌতূহলী দৃষ্টি ওর উপর নিবদ্ধ। তৃষা স্মৃতির পাতায় ধুলো ঝাড়তে ঝাড়তে হঠাৎ থমকে দাঁড়ালো। একটা বিশেষ অনুভূতির কথা ওর মনে পড়ে গেল। একটু লাজুক হেসে নিচের দিকে তাকিয়ে ওড়নার খুঁট আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে বলল, আসলে কাজটা খুব অদ্ভুত। আমি সজ্ঞানী একজনের উপর ক্রাশ খেয়েছিলাম, যাকে আমি কোনোদিন সামনাসামনি দেখিনি। এমনকি ওনার কোনো ছবিও আমার কাছে নেই। তৃষার কথা শেষ হতে না হতেই রাইসা চোখ বড় বড় করে বলল, কি বলছো ভাবিমণি? ফেস না দেখে ক্রাশ? তাকে সেই মিস্ট্রি ম্যান? কোনো সেলিব্রিটি? তৃষা আলতো হেসে ধীর গলায় বলল, না, কোনো সেলিব্রিটি নয়। ফেসবুকে একটা পেজ আছে, সেলিং কিং। আমি ওনার লেখার প্রেমে পড়ে গিয়েছিলাম। ওনার এক একটা ক্যাপশন, এক একটা চিন্তাভাবনা আমার মনের একদম গহীন কোণে গিয়ে বিঁধত। উনি কখনো ফেস রিভিল করেননি, শুধু নিজের তোলা সমুদ্র আর জাহাজের ছবি পোস্ট করতেন। উপস্থিত সকলের নিশ্চুপ ভঙ্গিমায় তৃষা বুঝতে পারলো সকলে ওর কথাই শুনছে। তৃষা ফের বলতে শুরু করলো, তবে সবচেয়ে উদ্ভট কাজটা করেছি ওনাকে মেসেজ পাঠিয়ে। যদিও উনি কখনো রিপ্লাই দেননি, এমনকি মেসেজটা সিনও করেননি, কারণ উনি ফেসবুকে খুব একটা অ্যাক্টিভ নন। তবুও ওনার সেই অজানা অস্তিত্বের উপর ক্রাশ খাওয়াটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত আর নিজের ইচ্ছায় করা একটা কাজ। এদিকে তৃষার অকপটে বলা স্বীকারোক্তিতে চিলে কোঠায় ছাদের দরজার কাছে দাঁড়িয়ে থাকা আর্যর পা দুটো যেন সিঁড়ির সাথে জমে গেল। ওর হাতে থাকা ফোনটা সাইলেন্ট মুডে কাঁপছে, কিন্তু সেদিকে ওর বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। তৃষার কণ্ঠস্বর রাতে শান্ত বাতাসে ভেসে আসছিল, আর প্রতিটা শব্দ আর্যর মস্তিষ্কে একটা বৈদ্যুতিক তরঙ্গের মতো আঘাত করছিল। সেলিং কিং, এই নামটা আর্যর নিজেরই তৈরি করা এক গোপন জগৎ, যেখানে সে তার পেশার কঠোর অনুশাসন আর সমুদ্রের নিঃসঙ্গতাকে শব্দের মালায় গেঁথে রাখত। সে জানত তার অনুসারী অনেক, কিন্তু তার সেই নিবৃত্ত কোণের লেখাগুলো প্রেমেকেও এভাবে হাবুডুবু খাচ্ছে, তা আবার তার নিজেরই ঘরের মানুষ, এটা ওর কল্পনাতীত ছিল। আর্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ওর মনে পড়ে গেল ইনবক্সে জমে থাকা হাজারো না দেখা মেসেজের কথা। তৃষাও কি সেখানে কোনো অবাধ্য চিরকুট লিখে রেখেছে? ওর হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল। ঠিক তখনই ভেসে আসলো তৃষার আরেকটি বিস্ফোরক তথ্য। মাস 3 আগে আমি ওনাকে ভীষণ বড় একটা চিঠি টাইপ
মেসেজ লিখেছিলাম। বেটা সিন করেছে কিন্তু রিপ্লাই দেয়নি। ব্যাস মুহূর্তে আর্য বুঝে গেল আসলে এতদিন ওকে অনবরত জ্বালাতন করা মেয়েটি ছিল ওর সহধর্মিনী। ও আর এক মুহূর্ত দাঁড়ালো না, চাইলেও নিঃশব্দে সেখান থেকে সরে যেতে। তবে ভাগ্য বোধহয় আজ অন্য কিছু লিখে রেখেছিল। সিঁড়ি দিয়ে হন্তদন্তে উপরে উঠে আসছিল সৌভিক, ওর হাতে বড় দুটো কোল্ড ড্রিঙ্কসের বোতল। আর্যকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেও চিৎকার করে উঠল, আরে ব্রো, ইউ হিয়ার? তোমাকে সারা বাড়ি খুঁজে আসলাম। চলো চলো, উপরে চলো। নো, অ্যাকচুয়ালি একটা মেসেজে রিপ্লাই দিতে এসেছিলাম, বাট উপরে এত নয়েজ আমি রুমে যাচ্ছি। নো নো ব্রো, প্লিজ একবার উপরে চলো। আমাদের সেকশনে তোমার এন্ট্রিটা মাস্ট। অগত্যা আর্যকে এক প্রকার জোর করে ছাদের মাঝখানে টেনে নিয়ে এলো সৌভিক। আর্য যখন ওখানে পৌঁছালো তৃষার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে আর্যর দিকে তাকাতে পারছে না। নিজের গোপন ক্রাশের কথা এভাবে সবার সামনে ফাঁস করার পর আর্যর মুখোমুখি হওয়া মানে নিজের সিস্টেম ক্রাশ করা। সবার হাসাহাসি আর হুল্লোড়ের মাঝে আর্য এসে ধীর পায়ে তৃষার ঠিক উল্টো পাশে বসলো। তীক্ষ্ণ দৃষ্টি এক মুহূর্তের জন্য তৃষার আনত মুখের উপরে স্থির হলো। তৃষা ওনার খুঁট আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে মনে মনে ভাবলো, আল্লাহ, এই লোক কি সব শুনে ফেলেছে নাকি? যদি শুনে থাকে তবে তো আমার ইজ্জতে ফালুদা হয়ে গেল। রাইসা উচ্ছ্বাসে বলল, ওয়াও, এবার তো গেমটা আরও জমবে। আর্য ভাইয়া যখন এসেছেন তখন নেক্সট রাউন্ডে ওনাকে টার্গেট করা হবে। কি বলেন ভাবিমণি? তৃষা কোনো মতে একটা শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, মানে আমি তো রিটায়ার্ড, আমার রাউন্ড শেষ। সৌভিক এবার আয়েশ করে বসে তৃষার দিকে ইশারা করে চেঁচিয়ে উঠল, আরে কিসের রিটায়ার্ড ভাবিজান? এটা তো ইন্টারভেল ছিল মাত্র। আসল খেলা তো এখন শুরু। আর্য ভাইয়ের সাথে গেমের গ্রাফিক্স এখন আল্ট্রা এইচডি হয়ে গেছে। নো এক্সকিউজ, জাস্ট প্লে। তৃষা কাচুমাচু হয়ে আর্যর দিকে একবার তাকালো। আর্যর গম্ভীর মুখে কোনো ভাবান্তর নেই। ও নির্বিকার ভঙ্গিতে হাতের ঘড়িটা দেখলো। এদিকে তৃষা ওনার খুঁট আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে তৃষা নিজের ভাগ্যকে দোষ দিচ্ছিল। সৌভিক বোতলটা আবারও সজোরে ঘুরিয়ে দিল। বোতলটা বন বন করে ঘুরতে ঘুরতে যখন থামলো, তার অগ্রভাগ স্থির হলো ঠিক আর্যর বুকের বরাবর। পুরো ছাদ জুড়ে তখন হুড়ধ্বনি আর তালির রোল। রাইসা দুহাত কসলাতে কসলাতে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।